সামনেই লোকসভা নির্বাচনের আমরা দেখেছি বিজেপির প্রথম তালিকা যে প্রার্থী তালিকা সেটাও প্রকাশ হয়ে গেছে, দেওয়াল লিখন হয়েছে, এবার শুরু হয়ে গেছে প্রচার। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঘাটালের ছবি, ঘাটাল লোকসভা কেন্দ্রে যেখানে বিজেপি প্রার্থী হিরণ সেই নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারী তিনিও রয়েছেন, সেই নেতৃত্বে মিছিল চলছে, দেওয়াল লিখন হয়ে গিয়েছিল যে ছবি আমরা দেখেছিলাম। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি হিরণের সমর্থনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে ঘাটাল লোকসভা কেন্দ্রের সেই মিছিল। প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি উজ্জ্বলের কাছ থেকে একবার জানবো। উজ্জ্বল, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি যে হিরণের সমর্থনে বিরোধী দলনেতা তিনিও পায়ে পা মেলাচ্ছেন, সেক্ষেত্রে ঘাটালবাসীর তরফ থেকে ঠিক কতটা উচ্ছ্বাস, কি ছবি চোখে পড়ছে? উজ্জ্বল, তোমার কথা পরিষ্কার আসছে না। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি মিছিল চলছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, বিজেপির প্রার্থী হিরণের সমর্থনে চলছে। আরেক প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মিছিল চলছে, এর আগে যেমন আমরা দেখেছিলাম দেওয়াল লিখন এবং আজকে সমর্থনের প্রচারে শুরু হয়েছে সেই মিছিল। এই মুহূর্তে কি ছবি তুমি দেখতে পাচ্ছ? কারণ ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে টান টান উত্তেজনা বেশ কিছুদিন ধরে চলে আসছে। দেখো প্রিয়াঙ্কা, এখন এক কথায় বলা যায় কর্মী সমর্থকদের নিয়ে বিরোধী দলনেতা এবং ঘাটাল লোকসভার যে প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় তাকে নিয়ে তিনি হেঁটে চলেছেন। প্রায় 4 কিলোমিটার এই হাঁটা হবে, যেটা শুরু হয়েছে ঘাটালের বর্দা রানীর বাজার এলাকা থেকে। সেই হাঁটার পদযাত্রায় কিন্তু কিছুক্ষণ পরে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং হিরণময় চট্টোপাধ্যায়। মূলত ঘাটালের যে বাণীপীঠ, সেই বাণীপীঠ এলাকা থেকে ওনারা হাঁটতে শুরু করেছেন কর্মী সমর্থকদের নিয়ে। বর্দা হয়ে, রথিপুর হয়ে, বিবেকানন্দ মোড় হয়ে, সেন্ট্রাল বাস স্ট্যান্ড হয়ে ওনারা গিয়ে পৌঁছাবেন ঘাটালের স্টেট ব্যাংকের এলাকায় এবং সেখানে একটি সভার আয়োজন করা হয়েছে। পথসভায় বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। যেটা জানা যাচ্ছে যে এক কথায় প্রথম দিন আজকে প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা তাদের বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে নিয়ে। সেখানে যেমন কর্মী সমর্থকরা স্লোগান দিচ্ছেন যে হিরণময় চট্টোপাধ্যায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে পর্যন্ত এই মিছিল। দেখো যে বর্দা রানীর বাজার থেকে ঘাটাল পর্যন্ত প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার এই মিছিলে হাঁটছেন। যেমন একদিকে শুভেন্দু অধিকারী, অপরদিকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়, সাথে কর্মী সমর্থকদের নিয়ে এবং এলাকার মানুষও উচ্ছ্বাস চোখে পড়ার মতো। তারা এই তারকা প্রার্থীকে দেখতে রাস্তার ধারেও ভিড় করেছেন। কিন্তু ঘাটালের একটা বিষয় জানিয়ে রাখি যে ঘাটালের দুই প্রার্থী, একদিকে যেমন সম্ভাব্য তৃণমূলের দীপক অধিকারী, অপরদিকে বিজেপির হিরণময় চট্টোপাধ্যায়, অর্থাৎ দুই তারকার লড়াই হবে এবারে ঘাটাল লোকসভা আসনে। এবং সেই আসনে কাদের দখলে থাকবে সেই নিয়েই প্রথম এক দফায় আজকেই শুরু করেছে বিজেপির প্রথম প্রচার। তারা দেওয়াল লিখনও চলছে। অপরদিকে তৃণমূলের নাম এখনো পর্যন্ত প্রার্থী তালিকায় ঘোষণা না হলেও বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলেরও দীপক অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু হয়েছে। আজকে এই জনসভার পর শুভেন্দু অধিকারী এবং হিরণময় চট্টোপাধ্যায় দুজনই পথসভায় বক্তব্য রাখবেন এবং সেখানে কি কর্মী সমর্থকদের বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছে বিজেপির কর্মী সমর্থকেরা। বেশ, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি যেখানে মিছিল চলছে। আরেক প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব। উজ্জ্বল, আমরা দেখেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে টান টান উত্তেজনা চলে, যেখানে রাজনীতিও সরগরম হয়ে পড়ে এবং সেই ঘাটাল লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে মিছিলের কি উচ্ছ্বাস তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ঘাটালবাসীর তরফ থেকে? অবশ্যই, কারণ লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই যে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই যে একটা প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং সেই প্রচারও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঘাটালেও কিন্তু ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গিয়েছে। অভিনেতা হিরণ এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারী রয়েছেন। বেশ কিছুটা সময় ধরে তারা এই প্রচার শুরু করে দিয়েছেন এবং এরপরে আরো বেশ কিছু প্রচার চালানো হবে। কিন্তু প্রথম দিনের যে প্রচার, সেই প্রচারে কিন্তু বিজেপি সমর্থক অনেকটাই খুশি। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে তারা জমায়েত করেছেন এবং সেই জমায়েত রাস্তা দিয়ে যাচ্ছেন। অবশ্যই এখানে ঘাটালের সেই সব রাস্তা দিয়েই যাওয়া হচ্ছে যে রাস্তা আমরা দেখা যায় যে যেখানে বন্যার সময় জল যাবে, বন্যা হয় এবং অবশ্যই এখানে এই জায়গাটা ভোটের সময় অন্যতম বড় ইস্যু হতে পারে বলে মনে করা হচ্ছে এবং সেই রাস্তা দিয়ে কিন্তু মিছিল এগিয়ে চলেছে। একেবারেই
আর এবার নজর রাখবো এদিকে আজ পশ্চিম মেদিনীপুরের জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের সভা শেষ করে তিনি পশ্চিম মেদিনীপুরে যান এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি তিনি রাস্তায় হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন, হাতও মেলান এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে জনসংযোগ সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। আমরা জানি যে বারবার জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জনসংযোগে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পশ্চিম মেদিনীপুরের জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে পূর্ব মেদিনীপুরের সভা শেষ করেই পশ্চিম মেদিনীপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। আর সেখানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে জনসংযোগ সারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। আমি আজ পেছনে দেখবেন একটু পায়ে লেগে যাবে। একদিকে আমরা দেখলাম জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে আমরা জানি 10ই মার্চ অর্থাৎ রবিবার দিন ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা রয়েছে এবং সেই জনগর্জন সভা নিয়ে কিন্তু রীতিমতো প্রস্তুতি তুঙ্গে। আর এর মধ্যে ভিডিও নিয়ে কিন্তু প্রচার তৃণমূলের। বাংলার প্রতি বিজেপির কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শেষ নেই। 100 দিনের কাজের সাথে যুক্ত 50 লক্ষেরও বেশি শ্রমিকের টাকা দেওয়া হয়নি। আটকে রাখা হয়েছে 6,913 কোটি টাকা। আবাস যোজনার আওতায় 11.36 লক্ষ যোগ্য উপভোক্তার সঙ্গেও প্রতারণা করা হয়েছে। আটকে রাখা হয়েছে 8,140 কোটি টাকা। আর আমরা যখন প্রতিবাদ জানাতে যাই তখন আমাদের এভাবে হেনস্থা করা হয়। উল্টো দিকে বিজেপি নেতারা দেখুন কিরকম বাংলা বিরোধী কথা বলেন। সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে, চিন্তার কিচ্ছু নেই। লোককে কাজ করিয়ে শ্রমদান করে তাদের পয়সা দেয়নি, তারা গরিব লোক, তাদের বঞ্চিত করেছে, আদিবাসীদের বঞ্চিত করেছে। আপনার হকের জন্য এই বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠুন। জনগর্জন সভা নিয়ে ব্রিগেড নিয়ে সেই প্রচার ভিডিও তৃণমূলের, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখলাম। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখেছি এর আগে এই জনগর্জন সভা নিয়ে প্রস্তুতির জন্য প্রচারের বিভিন্ন মাধ্যম দেখেছেন, এবার সেক্ষেত্রে ভিডিও মানে সোশ্যাল সাইটের উপর কতটা জোর দিচ্ছে তৃণমূল? ভীষণ রকম ভাবেই জোর দিচ্ছে এবং যেটা দেখাও গেল সেটা হচ্ছে যে তারা ব্রিগেড সমাবেশ উপলক্ষে যে ভিডিও রিলিজ করেছে এটাকেই কার্যত 2024-এর লোকসভা নির্বাচনে ভিডিও হিসেবে তারা ব্যবহার করতে চলেছে। তবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য এটা দিয়ে তারা শুরু করলে এরপর বিভিন্ন অধ্যায়কে তারা তুলে ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছবে। তুমি জানো যে আজকেই বিজেপির তরফ থেকে তাদের সোশ্যাল মিডিয়াতে মোদিকা পরিবার বলে তাদের যে প্রচার পর্ব শুরু করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াতে পিছিয়ে থাকতে তাই চাইছে না তৃণমূল কংগ্রেসও, তাই বাংলার সংস্কৃতি বা ইতিহাসের বিভিন্ন বিষয়কে তুলে ধরে রাজনৈতিকভাবে তারা এই প্রচার ভিডিও তৈরি করে তারা প্রচার কার্য শুরু করলো। বাংলার প্রতি বিজেপির কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শেষ নেই। 100 দিনের কাজের সাথে যুক্ত 50 লক্ষেরও বেশি শ্রমিকের টাকা দেওয়া হয়নি। আমরা দেখছি একদিকে যখন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল একেবারে কোমর বেঁধে ময়দানে নেমেছে, তখন অন্যদিকে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজকে সকালে আমরা দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয় এবং তারপরে ডিএম এসপিদের সঙ্গেও কিন্তু বৈঠক করেন কমিশন। আর এবার ডিএম এসপিদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা কমিশনের, কড়া বার্তা দিয়েছেন কমিশনার। নিচু তলার কেউ ভুল করলে আমরা জেলার মাথাতে ধরবো, কড়া বার্তা কমিশনের। আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, তোমার থেকে একবার জানতে চাইবো, এই যে কমিশনের তরফ থেকে যে কড়া বার্তা দেওয়া হচ্ছে যে জেলার মাথাতে ধরবো, সেক্ষেত্রে পর্যবেক্ষণ কি কমিশনের?
দেখো, কমিশনের তরফ থেকে আজকে আমরা শুরু থেকেই যখন 11:30টায় বৈঠক শুরু করে কমিশন ডিএমএসপিদের নিয়ে, প্রথম থেকে কিন্তু আইন শৃঙ্খলা ইস্যুতে সুর চড়া ছিল কমিশনের, এবং সেখানে প্রথম থেকে কিন্তু তারা যে আইন শৃঙ্খলার বিষয়ে কোনো রকম আপোষ করবেন না সেটা তারা বুঝিয়ে দিয়েছিলেন। এবং পরে যেটা দেখা যায় যে ডিএমএসপিদেরকে তারা বলছেন যে যদি নিচু তলার কেউ কোনো ভুল করে, কেউ কোথাও কোনো আপোষ করে, তাহলে কিন্তু মাথাদের ধরা হবে। এবং কমিশন কিন্তু সেক্ষেত্রে একেবারে দায়িত্বহীন ভাষায় ডিএমএসপিদের বলে দেন যে আপনার এলাকায় কোথায় কি সমস্যা রয়েছে সেটা আমাদের স্পষ্ট করে জানান, আমরা কিন্তু সবকিছু নোট দিচ্ছি। পরে যদি দেখা যায় যে আপনারা আমাদের থেকে লুকিয়েছিলেন তাহলে কিন্তু ফল বিপরীত হবে। অর্থাৎ একেবারেই যে আইন শৃঙ্খলার বিষয়টি, অর্থাৎ বিষয়টি যে ভালো হবে না এবং কোনো বিষয় গোপন করলে কমিশন যে সেটা খুব লক্ষ্য করে দেখবে না, বিশেষত যেখানে আইন শৃঙ্খলার প্রশ্ন আসছে, সেটা কিন্তু আজকে ডিএমএসপিদের স্পষ্ট করে দিয়েছে। এবং সেক্ষেত্রে নোট নিয়ে রাখারও কড়া বার্তা দিচ্ছেন কমিশন। মৈত্রী, একেবারে কমিশনের কিন্তু কড়া বার্তা রয়েছেই। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা বৈঠক করেছেন, এবং আজকের বৈঠকে ডিএমএসপিদের সঙ্গে বৈঠকে কিন্তু বারবার এটা প্রমাণ হচ্ছে যে কমিশনের ফুল বেঞ্চ কিন্তু নিজেদের হোমওয়ার্ক তারা করে এসেছেন। ফলে একেবারে তারা ধরে বিভিন্ন জেলাকে তারা ধরছেন, যে বিষয়গুলো নিয়ে আসছেন অত্যন্ত তারা যে পড়াশোনা করে এসছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সেই সম্পর্কে তারা যথেষ্ট হোমওয়ার্ক করে এসছেন, সেটা কিন্তু আজকের বৈঠক থেকে এবং তাদের বার্তা থেকে স্পষ্ট। বেশ, একদিকে যেমন ডিএমএসপিদেরকে কড়া বার্তা কমিশনের আমরা দেখলাম, তেমনি অন্যদিকে কিন্তু কমিশনের বৈঠকে এবার সন্দেশখালী নিয়ে আমরা দেখেছি রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। এবার কমিশনের বৈঠকে সন্দেশখালীর ঘটনায় ব্যাখ্যা চাইলো কমিশন। বসিরহাটের এসপি থেকে ব্যাখ্যা চাইলো কমিশন। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, বসিরহাটের এসপি থেকে ব্যাখ্যা চাইলো কমিশন, কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো? সেক্ষেত্রে কমিশনের পর্যবেক্ষণ সন্দেশখালীর ঘটনা নিয়ে ঠিক কি? দেখো, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পর্যবেক্ষণ করা সন্দেশখালীর ঘটনার মতো ঘটনা যাতে আর না ঘটে বা এই ধরনের ঘটনা নিয়ে কড়া মনোভাব নিয়েছে কমিশনের ফুল বেঞ্চ। প্রথমত আজকে যখন ডিএমএসপিদের সঙ্গে বৈঠক চলে, যে বৈঠক এখনো চলছে, সেই বৈঠক চলাকালীনই উত্তর 24 পরগনা জেলার ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করার সময় হঠাৎ করেই বসিরহাট পুলিশ জেলার এসপিকে কাছ থেকে সন্দেশখালী ঘটনা সম্পর্কে জানতে চায় কমিশনের ফুল বেঞ্চ, এবং জানতে চাওয়া হয় কেন এই ধরনের ঘটনা ঘটলো। পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার এসপি ব্যাখ্যা দিলেও তখন কমিশনের ফুল বেঞ্চ প্রশ্ন করে, তাহলে কি পুলিশ মনে করছে তাদের তরফে কোনো গাফিলতি রয়েছে? শুধু তাই নয়, এই সন্দেশখালীর ঘটনার পর আগামী দিনে যাতে মৃত্যু, ধর্ষণ বা আত্মহত্যার মতো যেন কোনো ঘটনা না ঘটে, তার জন্য কমিশনের ফুল বেঞ্চ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে বসিরহাট পুলিশ জেলার এসপিকে। শুধুমাত্র সন্দেশখালী নয়, গোটা রাজ্য জুড়ে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। পাশাপাশি এই কোনো ব্যক্তি যারা এই ধরনের প্রাণহানি বা হুমকি দিতে পারে, এই ধরনের ঘটনা কোনোভাবেই যে অনুমতি দেয় না নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, বা তারা এই ধরনের ঘটনাকে কোনোভাবে রিয়াক্ট করবে না, তাও বুঝিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার প্রাক্তন এসপিকেও প্রশ্নের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের, যিনি বসিরহাট পুলিশ জেলার প্রাক্তন এসপি ছিলেন, যার সময় থেকে সন্দেশখালী ঘটনা সূত্রপাত, তিনি বর্তমানে ইসলামপুর পুলিশ জেলার এসপি হিসাবে রয়েছেন। তাকেও প্রশ্ন করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এবং তার থেকেও গোটা ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। তার কাছ থেকে এটাও জানতে চাওয়া হয় তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন সন্দেশখালী ঘটনার সময়। ফলত সব মিলে সন্দেশখালীর ঘটনা নিয়ে কড়া মনোভাব ও কড়া বার্তা দুই দিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বেশ, আর এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এলাকাগুলিতেও নজর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এলাকাগুলিতে বিশেষ নজর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। দক্ষিণ 24 পরগনা ও বীরভূমের ডিএমএ থেকে রিপোর্ট। কেন এত আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রশ্ন করছে কমিশন। সোমরাজের কাছ থেকে জানবো, সোমরাজ, ঠিক কোন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে? দেখো, একের পর এক প্রশ্নের মুখে পড়ছে বিভিন্ন জেলা শাসক, এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট, দক্ষিণ 24 পরগনা ও বীরভূম জেলার প্রস্তুতি নিয়ে যখন আলোচনা শুরু হয়, তখন এই দুই জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত নির্বাচনে কি করে রাজনৈতিক দলগুলো তৈরি হলো, এই প্রশ্নের মুখে পড়েন বীরভূম ও দক্ষিণ 24 পরগনা জেলার জেলা শাসক বলেই সূত্রপাত খবর। পঞ্চায়েত নির্বাচনে যদি পরিসংখ্যান দেখা যায়, তাহলে এই দুই জেলাতেই সব থেকে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল। এবং কমিশন প্রশ্ন করেছে, শুধু তাই নয়, কমিশন রিপোর্ট চেয়েছে এই দুই জেলার জেলা শাসকের থেকে যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, এবং আগামী দিনে এই দুই জেলার
বিশেষভাবে নজরদারি করার নির্দেশ, বিশেষত যে জায়গাগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সেই অঞ্চলগুলিতে বিশেষভাবে নজরদারি দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। দক্ষিণ চব্বিশ পরগনা ও বীরভূম জেলার জেলাশাসকের থেকেও এই সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নেয় কমিশনের ফুল বেঞ্চ, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সোমরাজ, এক্ষেত্রে তোমার কাছ থেকে আরো একটি বিষয় স্পষ্ট জানতে চাইবো, যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এলাকাগুলিতে নজর কমিশনের ফুল বেঞ্চের, সেক্ষেত্রে কোন কোন জেলার উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে বা কোন কোন জেলার জেলা প্রশাসকদেরকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে আজকে? দেখো, মূলত এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা ও বীরভূম জেলার জেলাশাসক প্রশ্নের মুখে পড়েছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে। তার কারণ বিভিন্ন রাজনৈতিক দল যখন আজ নির্বাচন কমিশনের সঙ্গে সকালে বৈঠক করতে এসেছিল, বিশেষত সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, তাদের তরফে পঞ্চায়েত নির্বাচনে হিংসার কথা যেমন উল্লেখ করা হয়েছিল, তেমনি একের পর এক আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে রাজ্যের শাসক দল, তেমনটাও অভিযোগ জানানো হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রেক্ষিতে, বিশেষত বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের তরফে। তো সেই রাজনৈতিক দলগুলির অভিযোগগুলিকে গুরুত্ব দিয়েই মূলত দক্ষিণ চব্বিশ পরগনা ও বীরভূম জেলা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নিয়েছে আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কারণ নির্বাচন কমিশনের কাছে যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সব থেকে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, এমনটাই তাদের কাছে তথ্য রয়েছে। কিন্তু সেই জন্যই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বিশেষত বেশ কিছু এলাকা ধরে ধরে তারা প্রশ্ন করেন যে কেন এই এলাকাগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো, কেন প্রার্থী দেওয়া দিতে পারলো না বিভিন্ন রাজনৈতিক দল। এই প্রশ্নগুলির মুখেই পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা ও বীরভূম জেলার জেলাশাসক। অর্থাৎ একদিকে যেমন বসিরহাটের এসপি কে করা প্রশ্ন চিফ ইলেকশন কমিশনারে, তেমনি অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা ও বীরভূমের ডিএম এর থেকেও রিপোর্ট নেয়।